সাহিত্যের জগতে এমন কিছু বই আছে যার নাম শুনলেই কেমন যেন একটু সমীহ হয়, তাই না? জেমস জয়েসের ইউলিসিস ঠিক তেমনই একটা বই। অনেকেই বলেন এটা নাকি লেখা সবচেয়ে কঠিন উপন্যাসগুলোর মধ্যে একটা। কিন্তু কেন এটি এত গুরুত্বপূর্ণ? চলুন আজ জয়েসের এই বিখ্যাত সাহিত্যকর্মের রহস্যটা একটু ভেদ করা যাক। এই উপন্যাসের আসল জাদুটা কি তা বুঝতে হলে আমাদের দুটো ছবির দিকে তাকাতে হবে। একদিকে ভাবুন হোমারের মহাকাব্য ওডিসি, দেবতা, দানব আর পৌরাণিক বীরদের নিয়ে ১০ বছরের এক বিশাল সমুদ্রযাত্রা। আর অন্যদিকে জয়েসের ইউলিসিস, ১৯০৪ সালের ডাবলিন শহরের রাস্তায় মাত্র ১৮ ঘণ্টার মধ্যে সাধারণ কিছু মানুষের পথ চলা। জয়েসের আসল কারসাজিটা ঠিক এখানেই। তিনি একটা প্রাচীন মহাকাব্যকে টেনে নিয়ে এসেছেন আমাদের অতি সাধারণ দৈনন্দিন জীবনে। তাহলে প্রশ্ন আসতেই পারে, একটা মহাকাব্যকে মাত্র একদিনে কিভাবে তুলে ধরা সম্ভব? উপন্যাসের মূল ভিত্তিটা কিন্তু আসলে খুবই সরল। এটা ১৯০৪ সালের ১৬ জুন ডাবলিনের ৩ জন সাধারণ মানুষের মাত্র একটি দিনের গল্প। কিন্তু এখানেই আসল চমকটা। ভাবুন তো একবার, এই সাধারণ একটা দিনকে জয়েস বর্ণনা করেছেন ৭৩২ পৃষ্ঠার একটা বিশাল উপন্যাসে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি চিন্তা এত খুঁটিনাটি বিবরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে যে এটি আধুনিক সাহিত্যের ইতিহাসে একটা মাইলফলক হয়ে ওঠে। এই ধরনের পরীক্ষামূলক লেখাই কিন্তু মডার্নিজম বা আধুনিকতাবাদের ভিত্তি তৈরি করেছিল, যা পুরনো নিয়ম ভেঙে গল্প বলার নতুন একটা পথ খুঁজছিল। এখন প্রশ্ন হল, এত বড় একটা উপন্যাস, এত খুঁটিনাটি, জয়েস এটাকে সাজালেন কিভাবে? এখানেই তার আসল মাস্টারস্ট্রোকটা। তিনি প্রাচীন গ্রিক মহাকাব্য ওডিসিকে একটা নীলনকশা বা ব্লুপ্রিন্ট হিসাবে ব্যবহার করেছেন। ব্যাপারটা অনেকটা এরকম যেন একটা আধুনিক শহরের ম্যাপ আঁকা হচ্ছে এক প্রাচীন মানচিত্রের উপর ভিত্তি করে। আসলে উপন্যাসের মূল চরিত্রগুলো যেন হোমারের সেই মহাকাব্যেরই আধুনিক সংস্করণ। যেমন বিজ্ঞাপনের কাজে ব্যস্ত লিওপোল্ড ব্লুম হলেন আমাদের এই সময়ের নায়ক ইউলিসিস বা ওডিসিয়াস। তরুণ লেখক স্টিফেন ডেডেলাস যেন তার হারিয়ে যাওয়া ছেলে টেলিমাকাস। আর বাড়িতে অপেক্ষারত স্ত্রী মলি ব্লুম হলেন পেনেলোপির আধুনিক রূপ। জয়েসের এই তুলনাটা কিন্তু এখানেই শেষ না। ওডিসির ভয়ঙ্কর সব অভিযানগুলোর ডাবলিনের খুব সাধারণ ঘটনার মধ্যে লুকিয়ে আছে। যেমন ধরুন ওডিসিয়াসের সেই ভয়ঙ্কর সাইক্লপসের গুহা, এখানে সেটা হয়ে উঠেছে শহরের একটা কোলাহলপূর্ণ পাব। আর নাবিকদের ভুল পথে চালিত করা সাইরেনদের গান, সেটা হলো বারের সুন্দরী মহিলাদের গান। ব্যাপারটা বেশ মজার, তাই না? তবে জয়েস শুধু প্রাচীন গল্পের কাঠামো ব্যবহার করেই থেমে যাননি। তিনি এমন একটা বিপ্লবী কৌশল তৈরি করেছিলেন যা গল্প বলার ধরনটাই একদম বদলে দিয়েছিল। এই কৌশলের মাধ্যমে তিনি আমাদের সরাসরি চরিত্রের মনের ভেতরে নিয়ে যান। আসলে জয়েসের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আচ্ছা, মানুষের মনের ভেতরে যে সারাক্ষণ এত কিছু চলতে থাকে, এলোমেলো খাপছাড়া চিন্তা, সেটাকে কিভাবে কাগজের পাতায় ফুটিয়ে তোলা সম্ভব? এর উত্তর হিসেবেই তিনি নিয়ে এলেন স্ট্রিম অফ কনশাসনেস বা চেতনার স্রোত। এই কৌশলের মাধ্যমে জয়েস চরিত্রের মনের ভেতরে সব এলোমেলো অসম্পাদিত চিন্তাভাবনাকে সরাসরি পাঠকের সামনে হাজির করেন। এটা অনেকটা কারো মনের ভেতরে খুলে যাওয়া একটা জানালার মতো। এই ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উপমা আছে। আমাদের চিন্তাগুলো তো সরল রেখার মতো চলে না, তাই না? বরং এটা একটা নদীর স্রোতের মতো, বা আরও ভালো করে বললে একটা গোলকধাঁধার মতো। আমাদের মন যেভাবে এক চিন্তা থেকে আরেক চিন্তায় লাফিয়ে বেড়ায়, স্মৃতি আর কল্পনার মধ্যে হারিয়ে যায়, জয়েস ঠিক সেই অভিজ্ঞতাটাই তুলে ধরতে চেয়েছিলেন। তাহলে এই কৌশলের মূল ব্যাপারগুলো কি কি? প্রথমত, আমরা চরিত্রের ভেতরের গোপন কথাগুলো সরাসরি শুনতে পাই, যা তারা কাউকে বলে না। দ্বিতীয়ত, আমরা দেখি কিভাবে তাদের চিন্তাগুলো একটা থেকে আরেকটাতে সম্পর্কহীনভাবে চলে যায়। আর সব মিলিয়ে পুরো বর্ণনাটাই আমাদের মস্তিষ্কের মতো একটু অগোছালো আর খণ্ডিত মনে হয়। আর জয়েস এই অসাধারণ কৌশলটা ব্যবহার করে আমাদের ডাবলিনের ৩ জন মানুষের মনের গভীরে একদম ডুব দেওয়ার সুযোগ করে দেন। চলুন তাদের মনের ভেতরে জগৎটা একটু ঘুরে দেখা যাক। এই ৩ চরিত্রের মনের জগৎ কিন্তু ৩ রকম। যেমন ধরুন ব্লুমের চিন্তাগুলো খুবই বাস্তববাদী আর তার চারপাশের জগৎ নিয়ে। আবার অন্যদিকে তরুণ স্টিফেনের মন জুড়ে রয়েছে দর্শন, শিল্প আর নিজের অস্তিত্ব নিয়ে নানা জটিল প্রশ্ন। আর উপন্যাসের একেবারে শেষে মলির চেতনা প্রবাহ আমাদের নিয়ে যায় ইন্দ্রিয় আর অকপট অনুভূতির এক অবিরাম বাঁধনহারা স্রোতে। এক কথায় বলতে গেলে জয়েসের আগে আর কোনো লেখক মানুষের চিন্তার প্রক্রিয়াকে এত সাহসের সাথে এত সরাসরি সাহিত্যের কেন্দ্রে নিয়ে আসেননি। এটা ছিল সত্যিই এক বৈপ্লবিক পদক্ষেপ। তবে বুঝতেই পারছেন, এত বৈপ্লবিক একটা বইকে সেই সময়ের দুনিয়া কিন্তু সহজে মেনে নেয়নি। এর প্রকাশনা আর গ্রহণযোগ্যতার রাস্তাটা ছিল বেশ কাঁটায় ভরা। বইটির কিছু অংশকে অশ্লীল বলে মামলা করা হয়, যার কারণে আমেরিকায় এ প্রকাশনা মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছিল।
বছরের পর বছর ধরে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে বইটি নিষিদ্ধ ছিল। মানে বইটা প্রথমে প্যারিসে বেরোলেও ইংরেজিভাষী প্রধান দেশগুলোতে আইনিভাবে পৌঁছাতেই এর 1 দশকেরও বেশি সময় লেগে গিয়েছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এটি পাঠকের হাতে পৌঁছায়। আর প্রকাশের পর প্রতিক্রিয়াও ছিল ঠিক তেমনই, একেবারে 2 মেরুতে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা এটিকে শতাব্দীর সেরা কাজ বলে প্রশংসা করেছে, অন্যদিকে কেউ কেউ এটিকে খ্রিস্টান বিরোধী বা এমনকি গোবরের স্তূপ বলেও সরাসরি নিন্দা করেছেন। ভার্জিনিয়া উলফের মতো বিখ্যাত লেখকও এর সাহসিকতাকে স্বীকার করলেও এটিকে একটি স্মরণীয় বিপর্যয় বলতে ছাড়েননি। জয়েস নিজেও কিন্তু বইটার এই জটিলতা নিয়ে বেশ মজা করতেন। তিনি একবার কৌতুক করে বলেছিলেন যে তিনি এতে এত ধাঁধার রহস্য রেখে দিয়েছেন যে অধ্যাপকরা শত শত বছর ধরে এর অর্থ নিয়ে ব্যস্ত থাকবেন, আর এভাবেই তিনি তার অমরত্ব নিশ্চিত করেছেন। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু ওখানেই এসে দাঁড়ায়, ইউলিসিস কি শুধুই সমাধান করার মতো একটা কঠিন ধাঁধা, নাকি এটা আসলে মানুষের ভেতরের জগৎকে একেবারে কাছ থেকে অনুভব করার একটা অভিজ্ঞতা? হয়তো এর আসল সৌন্দর্য এই দুইয়ের মাঝেই কোথাও লুকিয়ে আছে।